নমস্কার, আমি স্বপ্না। এই মুহূর্তে আমি আছি ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা রাজ্যে আমি এমএলএ হোস্টেলে রয়েছি, যেখানে আমার সাথে রয়েছে ভগবান চন্দ্র দাস। ওনার সম্পর্কে পরিচিতি মুখ আপনারা সকলেই জানেন। আর উনি প্রাক্তন মন্ত্রী, কল্যাণমন্ত্রী। কাছ থেকে কিছু ওনার রাজনীতিক জীবনের কিছু শুনে নিচ্ছি। আসুন। স্বপ্না, এই মুহূর্তে আমি আছি ত্রিপুরাতে। ত্রিপুরার কথা আপনারা সকলেই জানেন, যেখানে আপনাদের বলতে গেলে বাঙালি প্রধান জায়গা। সেই জায়গাতে আমি এই মুহূর্তে আছি এমএলএ হোস্টেলে। এমএলএ হোস্টেলে আমার সাথে বিশেষ এক ব্যক্তি রয়েছে, আপনাদের সকলেই পরিচিতি, যিনি ভারতীয় রাজনীতিবিদ। 2018 সাল থেকে পাবিয়াছড়া থেকে ত্রিপুরার বিধানসভার সদস্য হিসাবে ভারতীয় জনতা পার্টিতে প্রতিনিধিত্ব করেছেন এবং তিনি 2021 সালে ত্রিপুরার তফসিলি জাতির কল্যাণমন্ত্রী। তো এই মুহূর্তে স্যার আমাদের সাথে আছেন, তো ওনার সাথে আমরা সরাসরি জুড়ব। তো তার কাছ থেকে তার রাজনীতিক যে যাত্রাটা, এই যাত্রাটার বিষয়ে আমরা কিছু আলোচনা করব। আসুন তার মুখ থেকে শুনে নিচ্ছি। স্যার, আপনাকে নমস্কার। এখন আপনার কাছ থেকে সকল দর্শক শুনতে চাচ্ছে যে আপনি বিধায়ক ও আপনি বিজেপির যেই পোস্টে আপনি রয়েছেন, আপনি বিধায়ক ও বিজেপির সাধারণ সম্পাদক, এই দুটি দায়িত্ব কিভাবে সামলাচ্ছেন? ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার চ্যানেলের মাধ্যমে যারা আমার এই কথা শুনছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে, এখন দায়িত্ব কীভাবে সামলাচ্ছি, এটা কোনো বড় বিষয় নয়। কেননা এই কারণেই বলছি, প্রথমত হচ্ছে দায়িত্বটাকে এটা কর্তব্য হিসেবে নিতে হয়। আমি যখন সেটাকে আমার কর্তব্য আমি মনে করব, তখন সেটা খুব ইজি হয়ে যায়। আমরা দেখছি সমাজে অনেকেই অনেক দায়িত্ব নিয়ে কাজ করছেন বিভিন্ন দিক দিয়ে। তো অনেক সময় অনেকের মধ্যে সেই প্রশ্ন উঠে, আমার মধ্যে সেই প্রশ্ন আসে যে কীভাবে সেটা সম্ভব হয়, কীভাবে সেটা করে। তো অ্যাকচুয়ালি আমি যেটা অনুভব করি, বা দীর্ঘদিন ধরে আমার সেই ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব আমি পালন করেছি। একাধিক দায়িত্ব, একটা নয়, 4-5টা দায়িত্ব আমার উপরে ছিল। এক সময় ত্রিপুরা রাজ্যে বিজেপির সংগঠনটা খুবই ছোট ছিল, কার্যকর্তার অভাব ছিল। তো তখন আমাদের অনেককেই একাধিক দায়িত্ব আমাদেরকে সামলাতে হচ্ছে। তো সেই ছোটোবেলার এই অভ্যাসটা আমার যে আমি পেয়েছি, আর সেখান থেকে ধীরে 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 পার্টি বিভিন্ন সময় কাজের পরিধি বাড়িয়ে আমাকে দায়িত্ব দিয়েছে। তো অ্যাকচুয়ালি সেটাকে আমি প্রথমত অবস্থায় আমি খুব সিরিয়াসলি নিই, যে এটা আমার দায়িত্ব, সেই কাজটা আমার করতে হবে। তো এবং করার মধ্য দিয়ে একটা আমি আনন্দ উপভোগ করি, কারণ কাজের মধ্য দিয়ে একটা আনন্দ থাকতে হয়, না হলে কিন্তু সেটা সম্ভব হবে না। তো সেই আনন্দের মধ্য দিয়ে কিন্তু আমি আমার কাজটা করি। সুতরাং সেই দায়িত্ব পালন করা বা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তো স্বাভাবিক কারণে সেটা আমার পক্ষে খুব একটা অসুবিধা হয় না। তার মধ্যে আপনার কথার মধ্যে আরেকটা কথা যেটা আমার মনে পড়ে গেল, যে মন্ত্রী হিসাবে যে আপনি যে আছেন, সেই জায়গায় আপনার এত কাজ যে করেছেন, সেটার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কাজ কোনটি বলে আপনি মনে করেন? এখন প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ, কোনো কাজ ছোটো নয়, প্রত্যেকটা কাজই বড়। আমার লক্ষ্য ছিল, বা আজকেও সেই লক্ষ্য আমার রয়েছে, যে কতটুকু আমি এই রাজ্যের সাধারণ মানুষকে আমি সুযোগ দিতে পেরেছি, কতটুকু মানুষের কাজে আমি লেগেছি, কতটুকু মানুষের সেবা আমি করতে পেরেছি। তো সেই কাজ করতে গিয়ে সেখানে বিভিন্ন ধরনের কাজ থাকে। তো প্রত্যেকটা কাজকেই আমি গুরুত্বপূর্ণ মনে করেছি এবং প্রত্যেকটা কাজকেই বড় কাজ মনে করেছি। যেহেতু আমার সেই কর্তব্য সেটা, যে আমি মন্ত্রী হিসাবে, আমি যখন ছিলাম মন্ত্রী হিসাবে, যে কতটুকু আমি মানুষের জন্য কাজ করতে পেরেছি, এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার লক্ষ্য ছিল। সুতরাং সবটা কাজকে আমি গুরুত্ব মনে করি, সবটা কাজেরই গুরুত্ব করি। আর এখন নতুন প্রজন্মের জন্য নতুন কিছু স্কিম আসছে কি,
মানে দর্শকরা এটাও জানতে চাইবে যে যে নতুন প্রজন্ম যে উঠে আসছে সেটার জন্য নতুন কিছু স্কিম আছে। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা হয়তো নিশ্চয়ই সে বিষয়ে অবগত আছেন যে এদেশের যারাই আমরা রয়েছি আজকের দিনে যদি আমরা 140 কোটি মানুষ ধরি, প্রধানমন্ত্রী সেটাকে 4টি ভাগে ভাগ করেছেন। প্রথমত হচ্ছে নারী শক্তি, মহিলা, এটা একটা ভাগ হয়েছে, একটা জাত উনি ধরেছেন। দ্বিতীয়ত হচ্ছে যেটা আমাদের যুব সমাজ, যারা যুবক রয়েছে। তৃতীয় হচ্ছে যেটা কৃষক, চতুর্থ হচ্ছে গরিব। তো স্বাভাবিক কারণে যেহেতু বিশ্বের মধ্যে ভারতবর্ষই একমাত্র দেশ যেখানে জনসংখ্যার 65% রয়েছে বিলো 35, এটা একটা বড় সম্পদ আমাদের দেশে অনেক সম্পদ রয়েছে, কিন্তু এই যে যুব সম্পদ যেটা রয়েছে এটা কিন্তু বহুত বড় সম্পদ রয়েছে। আর এই সম্পদকে যদি কাজে লাগানো যায় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা চাইছেন যে আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত, খুব সহজেই সেটা সম্ভব হবে। সেই দিশালোক করে আমাদের বর্তমান প্রজন্ম তথা এই যুবাদের জন্যে বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে। প্রথমে শুরু হয়েছে যেটা আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি মুদ্রা লোনের মাধ্যমে আমাদের এই ছোট রাজ্যে হাজারো ছেলেমেয়েরা সেই মুদ্রা লোনের মধ্য দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ধরনের তারা উদ্যোগ এখানে লাগিয়েছে। বিভিন্ন ধরনের কর্মসংস্থান তারা নিজেরাই সেটাতে খুঁজে বের করেছে। আমাদের রাজ্যে যেটা রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংকের মাধ্যমে, যেমন স্বাবলম্বন রয়েছে, তারপর আমাদের ইন্ডাস্ট্রি লোন রয়েছে, পিএমইজিপি। এটা রেকর্ড ত্রিপুরা রাজ্যে, মানে ত্রিপুরার ইতিহাসে যেদিন থেকে এই ছোট রাজ্যটা ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে, এটা রেকর্ড হয়েছে যে এত পরিমাণ আমরা যুবাদেরকে স্বাবলম্বন এবং পিএমইজিপির মাধ্যমে সাবসিডি লোন যেটা দেওয়া হয়েছে, এটা রেকর্ড হয়েছে। এখানে এর আগে সরকার ছিল, ভারতীয় জনতা পার্টি আসার আগে সরকার ছিল, কিন্তু সেই দিকে লক্ষ্য দেওয়া হয়। হ্যাঁ, সেটা তো ঠিকই। আজকে সেই লোনের মাধ্যমে আমাদের রাজ্যের হাজারো ছেলেমেয়েরা আজকে তারা আর্থিকভাবে তাদের অবস্থার পরিবর্তন হয়েছে, স্বাবলম্বী হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা উনি ভেবেছেন যে যুবাদেরকে কর্মসংস্থান দেওয়ার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করার জন্য অগ্নিবীর সেটা এটা খুব বড় একটা কিন্তু যুবাদের জন্য একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। আমরা গত 15ই আগস্টে যেটা দেখেছি লালকেল্লাতে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার বক্তব্য রাখতে গিয়ে উনি বলেছেন যে 3,500 কোটি টাকা স্কিমের মধ্যে দিয়ে 3,500 যুবকদেরকে কর্মসংস্থানের সেখানে ব্যবস্থা করা হবে। 3.5 কোটি বেকারদেরকে কর্মসংস্থান সেখানে করা হবে। তো অবভিয়াসলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার যুবাদের উপরে আমরা জোর দিয়েছি, কেননা যে যুবকরাই কিছু করতে পারবে, তাদের পক্ষে সম্ভব সেটা করা, কারণ তাদের সেই উদ্যম রয়েছে যুবকদের মধ্যে। যার কারণে এই ধরনের বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে, বিভিন্ন স্কিমের মধ্য দিয়ে আজকে তাদের কর্মসংস্থানের দেওয়ার কাজ একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার সেটা করে যাচ্ছে। অতীতে কেন্দ্র সরকার বা এই রাজ্যের পূর্বতন সরকার সেদিকে কোনো নজর দেয়নি বেকারদের। আমরা এই রাজ্যে দেখেছি যে যারা শিক্ষিত বেকাররা একসময় একটা সরকারি চাকরি পাওয়ার জন্যে পার্টির পেছন তাদেরকে হাঁটতে হয়েছে, হেঁটেছে। সে এসএফআই থেকে শুরু করে ডিওয়াইএফআই, বামফ্রন্টের যে ছাত্র সংগঠন এবং তাদের যুব সংগঠন, ডিওয়াইএফআই করে তারপর এলসি মেম্বার, এইভাবে তার এজ শেষ হয়ে গেল, তার চাকরি পাওয়ার বয়সটাই শেষ হয়ে গেল, কিন্তু চাকরি হয়নি। একমাত্র ভরসা ছিল সেই দিনকার সময় শুধু সরকারি চাকরি, কোনো অল্টারনেটিভ কিছু ছিল না। তো
আজকে কি হচ্ছে, চাকরি না হলেও বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আউটসোর্সিং বা কন্ট্রাকচুয়ালভাবে এখানে অনেক কর্মসংস্থানে আমরা ব্যবস্থা করে দিয়েছি, যেটা একটা রেকর্ড সংখ্যক আমরা করে দিয়েছি। তো ডেফিনেটলি আমাদের সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার যুবাদের প্রতি একটা আন্তরিক রয়েছে। এটা যুবা বান্ধব সরকার আমরা বলতে পারি। এখন জনসংযোগ আর সোশ্যাল মিডিয়া, যেটা আপনার কাছে সেটার অভিজ্ঞতাটা কি? দেখুন, আমাদের পার্টির মধ্যে রয়েছে সংবাদ, আমাদের পার্টিতে রয়েছে সম্পর্ক, এটাই আমাদের মূল পুঁজি। আজকে জনসম্পর্ক ভারতীয় জনতা পার্টি একমাত্র ভারতবর্ষের মধ্যে সেটা নতুন করে সেটা শুরু করেছে। আমাদের লক্ষ্য হচ্ছে যে রাজনীতির মধ্যে দিয়ে সেবামূলক কাজ করা এবং রাজনীতিটা বা ভারতীয় জনতা পার্টিকে সর্বব্যাপী নিয়ে যাওয়া, ভারতীয় জনতা পার্টিকে সর্বস্পর্শী করা, এটা হচ্ছে আমাদের মূল কাজ। যদি সর্বব্যাপী নিতে হয় তাহলে গ্রাম, শহর, পাহাড় সর্বত্র আমাদেরকে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে যে সর্বস্পর্শী, জাতি, জনজাতি, সংখ্যালঘু, সমস্ত শ্রেণীর, মানে কৃষক, গরিব, শ্রমিক, মহিলা, যুবা, সমস্ত কমিউনিটির মধ্যেই, সমস্ত সোসাইটির মধ্যে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে যাওয়া। তো সেই কাজটা যদি আমাদেরকে করতে হয় তাহলে জনসম্পর্ক আমাদেরকে করতে হবে। তো জনসম্পর্ক আমাদের, জনসংযোগ আমাদের রয়েছে, যার কারণেই যে আজকের দিনে যতগুলো নির্বাচন হচ্ছে স্টেটে, প্রত্যেকটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মানে অপ্রত্যাশিত জয় হচ্ছে। রিসেন্টলি যেটা বিহারে ধারণার থেকেও বেশি হয়েছে। আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি উনি বলেছিলেন, ওনার টার্গেট ছিল যে বিহারে আমরা অন্তত পক্ষে 160-এর যেন আমরা জয় হতে পারি, এনডিএ জোট, কিন্তু সেই জায়গাতে 202 হয়ে গেল। তো এই যে এটা একমাত্র জনসম্পর্কের কারণেই হচ্ছে। সোশ্যাল মিডিয়া এটা মানে আজকের দিনে এটা একটা মানে খুবই প্রাসঙ্গিক। সোশ্যাল মিডিয়ার প্রয়োজন রয়েছে। সোশ্যাল মিডিয়া আমরা দেখছি যে আজকে যুব সমাজ যে মোদিজির পক্ষে, যে সোশ্যাল মিডিয়া এমনভাবেই যে স্কুলের যারা বিদ্যার্থী রয়েছে তারাও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোদিজির সেই যে উন্নয়নমূলক এটাকে প্রচারে নিয়ে আসছে। সোশ্যাল মিডিয়ার প্রয়োজন রয়েছে এবং সোশ্যাল মিডিয়াকে আমরা প্রাধান্য দিই। বিশেষ করে যারা এই কী বলে বিভিন্ন ভিডিও যারা তৈরি করে, যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে, তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি, এটা প্রয়োজন রয়েছে। তাদেরকে নিয়ে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। তো সোশ্যাল মিডিয়া খুবই প্রয়োজন রয়েছে এই কারণেই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা হয়তো অনেক সময় অনেক বিষয়, ছোটো ছোটো বিষয় বা অনেক ঘটনাগুলো আমরা দেখতে পারি না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু খুব সহজেই এবং খুব মানে তাড়াতাড়ি আমাদের কাছে সেটা চলে আসে। এটা আজকে বর্তমান সময়ের জন্য খুব প্রয়োজন ছিল এবং সেটাকে আমরা মান্যতা দিচ্ছি, সেটাকে আমরা সম্মান জানাই। শেষ কোশ্চেন আমার, সকল দর্শককে আপনারা সকলেই হয়তো জানতে চাইবেন যে অল্প আগে জানালেন বিহার ইলেকশনের কথা, কলকাতাতে আপনার পশ্চিমবঙ্গের ইলেকশন, তো আগামী দিনে কি সেই জায়গাটায় ভিটি স্থাপন করতে পারবে বিজেপি? পশ্চিমবঙ্গ তৃণমূলের ভিটি, এটা আমি একমত না সেখানে। এটা তারা ভাড়াটিয়া হিসাবে পশ্চিমবাংলাতে আসছে। আজকে আমি যদি বলি এই এমএলএ হোস্টেলে আমি আছি, যেটা আমার ভিটি, এটা মনে হয় ঠিক হবে না। আমি এখানে আছি, একজন বিধায়ক রয়েছে, সেই হিসাবে একটা হোস্টেলে আমি আছি, এটা আমার অ্যাসেট না। এটা পশ্চিমবঙ্গে আমরা যদি বলি, এটা স্বামী বিবেকানন্দের ভিটি, এটা রামকৃষ্ণ পরমহংসদেবের ভিটি, এটা পশ্চিমবাংলার ঋষি বঙ্কিমচন্দ্রের ভিটি, ওনাদের ভিটি সেটা। তো এই পুণ্যভূমি, এই ধরনের একটা সংগঠন তৃণমূলের মতো, এটা ভিটি হতে পারে না। ভাড়াটিয়া হিসাবে কিছুদিন ছিল, এদের এগ্রিমেন্ট শেষ হয়ে গিয়েছে। তার মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকে খেলা হবে, যেটা উনি লাস্ট টাইমও বলেছেন। তো এবারও উনি একই স্লোগানে আছেন, খেলা হবে। তো সেটার জন্য বিজেপি যে যারা নাকি ওখানে শক্তিশালী একটা গোট তৈরি রয়েছে,
এটার প্রত্যুত্তরটা ওনাকে কি দিবে? देखो, चोर मालिक को अगर डांटेगा तो उसका परिणाम भुगतना पड़ेगा, ठीक ना? कारण खेला होबे, खेला एबार शेष होबे, खेला होबे ना, खेला शेष होबे एबार। तो पश्चिम बांगलाय आर खेला होबे ना, पश्चिम बांगलाय एबार मेला होबे, भारतीय जनता पार्टीर मेला होबे। तो ममता ব্যানার্জি ওখানকার মুখ্যমন্ত্রী ঠিক আছে, কারণ এখানকার কমিউনিস্টের যে অত্যাচার ছিল, পশ্চিমবাংলার মানুষের পিঠটা দেয়ালে ঠেকেছিল, বিকল্প কিছু ছিল না। কারণ কংগ্রেস সেটা একটা মানে এলোমেলো, আর কংগ্রেসের কোনো দিশা নেই, বেদিশা সেই কংগ্রেস, যার কারণেই সেদিন পশ্চিমবাংলার মানুষ একটা তৃতীয় বিকল্প হিসাবে মমতা ব্যানার্জিকে দিয়েছিল। কিন্তু পরবর্তী সময় এমনভাবে একটা তালিবানি শাসন সেখানে শুরু হয়েছে, বিশেষ করে আজকে সেটা আমরা যেটা আগের থেকে বলে এসেছি, আজকে এটা প্রমাণিত হচ্ছে। এসআইআর আসার ফলেই এই যে রোহিঙ্গারা এইভাবে পঙ্গপালের মতো পালাচ্ছে, রোহিঙ্গাদেরকে দিয়েই, আর রোহিঙ্গাদের মতো আরও কিছু অনুপ্রবেশকারী তাদেরকে দিয়ে নির্বাচনে জয়ী হওয়া। এইবার সেই রোহিঙ্গাও শেষ, আর সেই যারা অবৈধভাবে অন্যায়ভাবে অনুপ্রবেশকারীকে দিয়ে মানে এইভাবে ফেক ভোটার বানিয়ে ভোটে জেতা, এটা তো আর হবে না। তো সুতরাং পশ্চিমবাংলার মাটি ভারতীয় জনতা পার্টির মাটি, পশ্চিমবাংলা পদ্মফুলের ঘাঁটি সেটা, কিন্তু সেই দিন সম্ভব হয়নি। একদিকে অত্যাচার, একদিকে গায়ের জোর, একদিকে এই ধরনের অনুপ্রবেশকারীদেরকে হাতিয়ার বানিয়ে ক্ষমতায় টিকেছিল। এটা আজকে শেষ হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে। আমি এই নির্বাচন কমিশনকে আমি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি যে এই সময়ে এটা নেওয়া খুবই প্রয়োজন ছিল। আজকে আমরা দেখছি যে হুমায়ুন কবিরকে মানে ধূপকলা দিয়ে পুষেছিল, সেই হুমায়ুন কবির আজকে মানে মানে কাঁধে উঠে বসেছে। তো স্বাভাবিক কারণেই এটা পশ্চিমবাংলার মানুষ আর সেটা বরদাস্ত করবে না, এবার বুঝে গিয়েছে। আজকের দিনে আজকে একই সঙ্গে 5 লক্ষ কণ্ঠে সেখানে গীতা পাঠ হয়েছে, 5 লক্ষ কণ্ঠে একই সঙ্গে গীতার মানে সেখানে পাঠ হয়েছে। তো পশ্চিমবাংলা জেগেছে, পশ্চিমবাংলার হিন্দুত্ব জেগেছে, পশ্চিমবাংলার মায়েরা জেগেছে, পশ্চিমবাংলার ভাইয়েরা জেগেছে, পশ্চিমবাংলার শ্রমিক জেগেছে, পশ্চিমবাংলার কৃষক জেগেছে, পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ জেগেছে। সুতরাং এই ভাড়াটিয়ার এগ্রিমেন্ট শেষ হয়ে গিয়েছে, এখন কোথায় যাবে আমরা জানি না, তার ঠিকানা কী হবে আমরা জানি না, আমরা সেটা বলতে পারবো, ওটা উনিই জানেন কোথায় যাবেন। যে ওনার মধ্যে যে কনফিডেন্স আমরা দেখতে পেলাম, বা আপনারা সকলে শুনবেন, বা আগন্ত দিনে আরও অনেক কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। উনি বললেন যে ত্রিপুরা রাজ্যের যেটা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে, সেটার পরিবর্তে উনি বলেছেন যে এবার বিজেপি মেলা হবে। ধন্যবাদ, আমাদের চ্যানেলে এতটা সময় দিয়েছেন, অশেষ ধন্যবাদ।